বর্ষামুখর চোখে বসে আছে মুশরাফা। গালে 5 আঙুলের দাগ। এই দাগটা স্পষ্ট জানান দিচ্ছে তার রূপসী গালে শক্তিশালী হাতের আঘাত লেগেছে, আঘাতটা ইচ্ছেকৃত। মুশরাফার মাথাটা নিচু, চোখ মুখে ফুটে উঠতে শুরু করেছে গম্ভীর। প্রিয়জন যখন মূল্য বুঝে না, তাকে অপদস্থ করার চেষ্টায় মত্ত থাকে, তখন মানুষের জীবন কতটা ভয়ানক হয়, কতটা দুর্বিষহ হয়, মাত্রাটা পরিমাপ করা যায় না বোধ হয়। মুশরাফা করতে পারল না। মুশরাফার যেই গুণ, যেই স্বভাব ফরিদা পারভিনকে বারংবার মুগ্ধ করেছে, সেই স্বভাবই মুশরাফার পরিবারের প্রতিটা সদস্যের মনে মুশরাফার জন্য বিতৃষ্ণা, বিরক্তি, ঘৃণার জন্ম দিয়েছে। মুশরাফার এই চমৎকার ব্যক্তিত্ব ভীষণ অপছন্দ সবার। বাইরের সবার চোখে তার এই ব্যক্তিত্ব মুগ্ধতার পর্দা টানতে পারলেও ঘরের একজন মানুষের চোখে কিংবা মনে ও মুগ্ধতার পর্দা টানতে পারেনি। বরং এই ব্যক্তিত্বের কারণেই সে তার পরিবারের কাছে অবহেলিত, অপছন্দনীয়। মুশরাফার জন্মটা উচ্চবিত্ত পরিবারে। পরিবারের প্রতিটি সদস্যের রক্তে আধুনিকতা মিশে গেছে। যুগের সাথে তাল মিলে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেখানে মুশরাফার মতো মেয়ে, যার কাছে আধুনিকতা নয় শালীনতাই মুখ্য বিষয়। এমন আধুনিকতার স্পর্শহীন মেয়ের টিকে থাকা সত্যি কঠিন। পাশের মসজিদ থেকে এশারের আজান ভেসে এলো। মুশরাফা উঠে দাঁড়াল। ওয়াশরুমের দিকে পা বাড়াল। রুমের এক কোণে দাঁড়িয়ে রাগে ফোঁসফোঁস করছে বড় বোন সাফা। বয়সটা 30-এর ঘরে আটকে আছে। নিজেকে প্রসাধনীর সাথে এমনভাবে সাজিয়েছে বয়সটা কমে গেছে অনেকটা। রাগে চোখজোড়া রক্তিম আকার ধারণ করেছে। সুশ্রী চেহারায় কঠোরতার প্রলেপ। তার কঠিন দৃষ্টি মুশরাফার পানে। বোনকে উঠে দাঁড়াতে দেখে আবার জিজ্ঞেস করলেন, আমি ভালোভাবে জিজ্ঞেস করছি রাফা, তুই কি সত্যিই যাবি না? মুশরাফা থামল। পিছু ফিরে স্পষ্ট সুরে জানাল, আমি আমার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি আপু। আমি সেজেগুজে এতগুলো পুরুষের সামনে যেতে পারব না। আমার উত্তর নাই থাকবে। সাফার রাগটা বাড়ল তরতর করে। আমার চাচি শাশুড়ি বড়মুখ করে তোর ব্যাপারে কথা বলেছেন। ছেলে দেখেছিস? ভীষণ হ্যান্ডসাম। নিজের বিজনেস সামলায়। বাবা ফিল্ম ডিরেক্টর, মা আইনজীবী। ব্যাকগ্রাউন্ড সব হাই কোয়ালিটি। ওরা যে তোর মতো জঙ্গলির জন্য সম্বন্ধ এনেছে এটাই তোর ভাগ্য। না হলে কোথায় তুই, কোথায় ওরা? আজ ওরা তোকে দেখার কথা। রেস্টুরেন্টে এসে গেছে। তোকে রেডি করিয়ে রেস্টুরেন্টে নিব। ডিনারের ফাঁকে দেখাদেখি পর্ব শেষ হবে। এখন তুই বলছিস যাবি না? উনাকে ফিরিয়ে দিল শ্বশুরবাড়িতে আমার মান সম্মান কিছু থাকবে না। তোকে যেতেই হবে। কোনো কথা শুনব না আমি। এই শাড়িটা পরে আয়, আমি সাজিয়ে দিব। সাফা বোনের হাতে একটা শাড়ি তুলে দিল। রাফা শাড়িটায় চোখ বুলাল। টিস্যু কাপড়ের ভারী কাজের শাড়ি। এই শাড়িটায় শরীর দেখা যাবে। স্লিভলেস ব্লাউজ, হাত পুরো বেরিয়ে আসবে। সাফাকে বলতে শুনেছে, পাত্রপক্ষের সাথে সাফার স্বামী, শ্বশুর, দেবর, চাচা শ্বশুর, তাদের 2 ছেলে সবাই থাকবে। এই শাড়ি পরে সে এতগুলো ছেলের সামনে যাবে। ও কতটা নির্লজ্জ ভাবনা! কিভাবে ভাবতে পারল সাফা? শাড়ি দেখেই লজ্জা লাগছে মুশরাফার। বিয়ে করতে হলে কি এভাবে শরীর প্রদর্শন করতে হবে? অন্যথায় বিয়ে হবে না? না হোক, এত নির্লজ্জতায় নামার চেয়ে শালীনভাবে ঘরে বসে থাকাই বোধহয় ভালো। শাড়ি থেকে চোখ ফিরিয়ে বোনের পানে চেয়ে বলল,
একটা মেয়ের বিয়ের কথা আগানোর আগে তার মতামত নিতে হয়। পাত্র সম্পর্কে তাকে জানাতে হয়, ছবি কিংবা বায়োডেটা দেখাতে হয়। সব শুনে মেয়ে যদি মতো দেয় তবেই পাত্রপক্ষকে আমন্ত্রণ জানাতে হয়। যেহেতু বিয়েটা তার, একটা মানুষের সাথে সে থাকবে সারা জীবন, তাই এখানে তার সিদ্ধান্তই মুখ্য। সে বিয়েতে মতো অমত প্রকাশ করার অধিকার রাখে। এতে জোর করার সুযোগ নেই পরিবারের। ধর্মে আটকা পড়বে তারা। মেয়ের অমত থাকা সত্ত্বেও পরিবার যদি জোর করে মেয়েকে বিয়ে দেয় তবে সেই বিয়ে হবে না। তোমার আনার সম্বন্ধ আমার পছন্দ হয়নি। এ বিয়েতে আমার মতো নেই। পাত্রীর অমতে তাকে জোর করে বিয়ের দেয়ার চেষ্টা করা উচিত হচ্ছে না তোমার। তোমরা পাত্র সম্পর্কে তাদের আসার ব্যাপারে আমাকে জানাওনি। জানালে আমি আগেই না বলে দিতাম। তখন তোমাকে নিজের সম্মানের কথা ভাবতে হতো না। মুশরাফার স্পষ্টবাদিতায় সাফার চেহারা কঠিন থেকে কঠিনতর হল। তবুও সে রাগকে প্রাধান্য না দিল না। বলল, কেন পছন্দ হয়নি? পাত্রকে দেখেছিস তুই? দেখতে শুনতে চমৎকার, কোনো দিক দিয়ে ফেলে দেবার মতো নয়। ছেলেকে এক দেখাতেই পছন্দ হবে তোর, আমি নিশ্চিত। দাঁড়া, আমি ছবি দেখাই। সাফা ফোন ঘেটে একটা সুদর্শন যুবকের ছবি দেখালো বোনকে। এক সেকেন্ড তাকিয়ে দৃষ্টি ফেরাল মুশরাফা। ছেলের বেশভূষায় আধুনিকতার ছোঁয়া। মুশরাফার খোঁজা জীবনসঙ্গীর কোনো গুণাবলী চোখে পড়েনি তার মাঝে। মুশরাফা বিনয়ের সাথে বলল, কারো খারাপ দিক তুলে ধরা আমার পছন্দ নয়। প্রতিটা মানুষের জীবন পরিচালনার ধরন ভিন্ন, এক একজনের এক এক রকম। এই পাত্রের আর আমার জীবন ধরনও ভিন্ন। আমার জীবনসঙ্গীর কোনো গুণাবলী খুঁজে পাচ্ছি না তার মধ্যে। আমি সঙ্গীর রূপ কিংবা টাকা দেখছি না। আমি দেখছি ব্যক্তিত্ব, চরিত্র। রূপ আমাকে আকর্ষণ করে না, ব্যক্তিত্ব আমাকে আকর্ষণ করে। আমি আমার মতো কাউকে চাইছি। এই পাত্র আমার মতো নয়। তাই আমি ইতিবাচক উত্তর দিতে পারছি না। ভালো কাউকে তোর পছন্দ হবে না তো, তোর পছন্দ হবে তোর মতো খোতো কাউকে। নিজে তো খোতো, পছন্দ ও করিস খোতো। নিজের দিকে তাকিয়ে দেখ, কেমন গাইয়া ভূত লাগছে তোকে। স্মার্টনেস মানে বুঝিস? বুঝিস না। গাইয়া ভূতরা বুঝবেও না। আমার দিকে তাকিয়ে দেখ, কতটা স্মার্ট লাগছে আমাকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ হাঁ করে তাকিয়ে থাকে, ফিসফিস করে, আমার প্রশংসা করে। আর তোকে কেমন লাগছে দেখ। বস্তির মেয়ের মতো লাগছে। অঙ্গির মতো চলাফেরা তোর। তোকে বোন বলতেও আমার লজ্জা লাগে। রাগে গড়গড় করতে করতে বলে গেল সাফা। রূপের অহংকার তাকে মাটি ছুঁতে দেয় না। মুশরাফা নিজের দিকে তাকালো। ওর গায়ে ঢিলেঢালা সেলোয়ার কামিজ। শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে না। সুতোর ওড়না দিয়ে মাথায় ঘোমটা টানানো। নিজেকে পরখ করে ভ্রু কুচকাল। ওর ড্রেস আপ জঙ্গি বা বস্তির মতো লাগছে কোনো দিক দিয়ে। আর বস্তিতে যারা থাকে তারা কি মানুষ নয়? তাদের পোশাক পরা যাবে না। নিজের পোশাকে খারাপের কিছু দেখল না মুশরাফা। এটাকে নৈতিকতার চোখে দেখলে শালীন মনে হবে, আধুনিকতার চোখে দেখলে খোতো মনে হবে। সাফা আধুনিক মানুষ, আধুনিক দৃষ্টিভঙ্গি তার, তাই খোতো লাগছে। মুশরাফা এবার সম্মুখে দাঁড়ানো স্মার্ট মানুষটার দিকে নজর দিল। মুখে প্রসাধনীর আঁচ, কালার করা চুল কার্ল করে ছেড়ে দিয়েছে। গলায় জ্বলজ্বল করছে হীরের হার। নেটের একটা শাড়ি পরেছে সাফা। বুকের ভারী কাজটা বুক ঢাকলেও পেটটা ঢাকতে পারেনি।
আঁচল টেনে কয়েক ভাঁজ করে নাভিটা ঢেকেছে মাত্র। বাদবাকি কার্ভগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এটা স্মার্টনেস। আধুনিকা মানে কি শরীর প্রদর্শন করা? সাফার ভাষায় হয়তো তাই। মুশরাফা বোনের দিকে তাকিয়ে বলল, স্মার্ট হতে গিয়ে যদি কার্ভ দেখাতে হয়, নিজের শরীর রূপ প্রদর্শন করতে হয়, তবে আমার এই স্মার্টনেসের দরকার নেই। স্মার্ট হওয়ার চেয়ে বস্তির ক্ষত পোশাকে গাইয়া হয়ে থাকা ভালো। নির্লজ্জ থেকে শুদ্ধতা ভালো। আমি শুদ্ধ থাকতে চাই, শুদ্ধ কাউকেই চাই। এমন স্মার্ট কাউকে আমার প্রয়োজন নেই। পরোক্ষভাবে নির্লজ্জ উপাধি পেয়ে চটে গেল সাফা। তেরে এসে সজোরে চর বসাল মুশরাফার গালে। খপ করে হাত ধরে বলল, বেশি লাই দিয়ে মাথায় তুলছে তোকে। তোর মতো গাইয়াকে পিটিয়ে সোজা করা উচিত। আমাদের মতো হাই সোসাইটিতে বাস করে তুই এমন ক্ষেত হয়ে চলবি? তা তো হবে না। সমাজে একটা স্ট্যাটাস আছে আমাদের। তোকে নিয়ে বের হলে চোখ দেখাতে পারি না। মানুষ হাসাহাসি করে। আমাদের সাথে থাকতে হলে আধুনিক হতে হবে তোকে। এইসব ক্ষেত পোশাক ছাড়তে হবে। আধুনিকতা শিখতে হবে। এই শাড়িই পরতে হবে তোকে। আমি পরিয়ে দিব তোকে। তারপর নিয়ে যাব সবার সামনে। দেখি তোর এই কথা তখন কোথায় যায়। ওয়াশরুমের সামনে থেকে আবার রুমের মাঝে নিয়ে গেল মুশরাফাকে। মুশরাফা হাত ছাড়ানোর চেষ্টা করল। আমি যাব না কারো সামনে শরীর প্রদর্শন করতে। সাফা বাঁধন শক্ত করল। রেগে চিৎকার দিয়ে বলল, যাবি না মানে 100 বার যাবি। আমিও দেখব তুই কিভাবে না গিয়ে থাকতে পারিস। সাফা চেঁচিয়ে মাকে ডাকল। লায়লা আঞ্জুমান প্রবেশ করলেন ঘরে। পোশাক আশাকে আধুনিকতার চাপ। পরনে জর্জেট শাড়ি, কাঁধ অবধি ববকাট চুল। কালি পার্লার থেকে হেয়ার স্টাইল চেঞ্জ করে এসেছেন। ফেসিয়াল করা মুখে প্রসাধনীর চাপ। মেকআপের উপর ভাসছে গম্ভীর্য ভাব। অভিজাত ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা তিনি। যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আধুনিকতার ছোঁয়া দিয়ে চলতে পছন্দ করেন। মুশরাফার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন লায়লা। 3 মেয়ে, 1 ছেলের মধ্যে এই মেয়েটাকে তার খুব একটা পছন্দ নয়। মেয়েটা তার চালচলনের মাধ্যমে মন থেকে উঠে গেছে। কেমন গায়ের মেয়েদের মতো থাকে, স্মার্টনেস নেই। কি সব পোশাক পরে। এ বয়সী মেয়েরা স্মার্ট হয়ে চলবে, সেজেগুজে থাকবে, পার্লারে যাবে। আধুনিকতার ছোঁয়া ফুটে উঠবে তার মাঝে। কথাবার্তায় চালচলন মানুষকে আকর্ষণ করবে। যুগের সাথে তাল মিলিয়ে চলবে। তা না কেমন মুখচোরা হয়ে বসে থাকে ঘরে, সাজগোজের বালাই নেই। কারো সাথে দেখা দেয় না। বন্ধুবান্ধব নিয়ে ঘুরে না। সেজেগুজে কোনো অনুষ্ঠানে যায় না। শপিং করে না, একবার শপিং করে 1 বছর চালায়। পোশাক আশাকের ঠিক ঠিকানা নেই। কি সব পরে, দেখলেই ঘা ঘিন ঘিন করে। বাড়ির কাজের মেয়ে ওর থেকে সুন্দর ড্রেসআপে থাকে। বাইরে বের হতে গিয়ে আবার কি সব জুব্বা তুব্বা পরে, চোখ ছাড়া কিছু দেখা যায় না। দেখলেই ভ্রু কুঁচকে আসে, ভয় লাগে। সন্দেহ হয়, এটা তার মেয়ে তো। উপচে পড়া আধুনিকতা গায়ে মাখিয়ে তারা যখন বের হন, তখন মুশরাফাকে এদের সাথে দেখে তার বান্ধবীরা কিভাবে যেন তাকায়। আড়ালে হাসাহাসি করেন। এই খালাম্মা ধরনের মেয়েটা লায়লার। কতজন তো বলেই দেয়, এটা তোর মেয়ে। তুই এত স্মার্ট, তোর এত ব্যাকডেটেড, এত অসামাজিক। বিশ্বাস হয় না। বিশ্বাস তো লায়লারও হয় না। মেয়েটা যে কার মতো হলো।
মেয়েটার জন্য কোনো টান কাজ করে না। মনে হয় না এটা তার মেয়ে। এখন বিয়ে দিয়ে পার করতে পারলেই বাঁচা যাবে। লায়লা আঞ্জুমান রুমে প্রবেশ করে জিজ্ঞেস করলেন, ও এখনো রেডি হয়নি কেন? সাফা বিরক্ত ভরা স্বরে বলল, তোমার মেয়ে নতুন নাটক শুরু করেছে। সে রেডি হবে না, কারো সামনে যাবে না। লায়লা আঞ্জুমান রেগে গেলেন। রাগত স্বরে বললেন, কতগুলো টাকা খরচ করে রেস্টুরেন্ট বুক করেছি। পাত্রপক্ষ অলরেডি রেস্টুরেন্টে পৌঁছে গেছে। তোর বাবা তাদের সাথে আছে। এখন যদি তুই না যাস, বিষয়টা কতটা খারাপ দেখাবে? মান সম্মান থাকবে কিছু? কোনো কথা নয়, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। বেশিক্ষণ লাগবে না, ডিনার করেই ফিরব আমরা। মুশরাফা আশাহত চোখে তাকাল। এই পরিবারে একটা মানুষ নেই ওকে বুঝার, ওকে কথা বলার। এই আধুনিক সমাজে ওর উপস্থিতি বেমানান। কেউ ওকে বুঝার চেষ্টা করে না। মামা মামি ওকে যতটা বুঝে তার এক ভাগ, ও যদি তার মা বাবা তাকে বুঝত তবে তাকে প্রতিনিয়ত এত কষ্ট পেতে হতো না। মা বাবা, ভাই, বোন সবাই আধুনিকতার দাস, কেউ বুঝে না তাকে। এমনকি তার ছোট বোন, যার বয়স সবে 15, তারও অপছন্দের তালিকায় পড়ে মুশরাফা। মিশে না তার সাথে। মুখ কুচকে প্রায় বলে, আপু তোমার ড্রেসিং চেঞ্জ বদলাও, তোমাকে দেখতে ক্ষত লাগে। একটু স্মার্ট হও। এত ব্যাকডেটেড কেন তুমি? এত মানুষের মাঝেও সে একা। মুশরাফার মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি তো আমার মা। তুমি অন্তত আমাকে বুঝার চেষ্টা করো। লায়লা আঞ্জুমান গম্ভীর স্বরে বললেন, আমাকে তোমার মা মানলে শাড়ি পরে তৈরি হয়ে নাও। আমি তোমার খারাপ চাই না। সম্বন্ধটা ভালো, তুমি সুখে থাকবে। রূপ আর টাকা সুখ আনে না। আমার রূপ কিংবা টাকার দরকার নেই। আমার স্মার্ট কাউকে চাই না, সুশীল মনোভাবী কাউকে চাই। আমার মতো কেউ। তোমাদের মতো কাউকে আমার জীবনে চাপিয়ে দিকে সে আমাকে মেনে নিতে পারবে না। যেমনটা তোমরা পারছো না। কাতর স্বরে জানালো মুশরাফা। লায়লা আঞ্জুমান ব্যঙ্গ করে বললেন, তোর মতো কাউকে খুঁজতে হলে বস্তিতে যেতে হবে। গাইয়া বস্তির ছেলেকে তো তোর পছন্দ। অসম্ভব। আমি এমন ছেলে গ্রহণ করব না। আমার লেভেলের কাউকে বিয়ে করতে হবে তোকে, যাকে আমি মাথা উঁচু করে সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারব, কোনো গাইয়া ভূতকে না। মাথা থেকে সরিয়ে ফেল। তৈরি হয়ে নে। কথা বাড়াস না মুশরাফা। যেতে তো তোকে হবেই। সব আয়োজন হয়ে গেছে, এখন পিছু হাঁটা যাবে না। মুশরাফার স্বর নরম হল। তোমাদের কাছে আমার অনুরোধ, আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করো না। কবরে আমাকে একাই যেতে হবে। আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমাকে আগুনে জ্বলতে হবে। আমি আগুন ভয় পাই, আমাকে আগুনে ফেলো না। প্লিজ মা। মুশরাফার কথা শোনার সময় কোথায় লায়লার? তিনি আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত। পাত্রপক্ষের সামনে তাকে স্মার্ট দেখাবে তো। দেখার মাঝে জোর গলায় ডাকলেন, জায়ফা। খানিক পরেই ওয়েস্টার্ন পোশাক পরিহিত একটা কিশোরী এসে দাঁড়ালো দরজায়। বলল, ডেকেছিলে মম? লায়লা আদেশের সুরে বললেন, দুজনে মিলে মুশরাফাকে তৈরি করাও। আমার লিপস্টিকের কালারটা একটু হালকা হয়ে গেছে। গাঢ় করে আসি। এসে যেন তৈরি দেখি ওকে। জায়ফা সায় জানালো। লায়লা চলে গেলেন। জায়ফা বসল মেকআপ নিয়ে। সাফা দাঁড়ালো শাড়ি নিয়ে। মুশরাফা চোখমুখ শক্ত করে দাঁড়িয়ে আছে মাঝে।
কোনোভাবে নড়ানো গেল না তাকে। তার জেদের উপর সাফার হাত চলল বেশ, তাও নাড়ানো গেল না। লায়লাকে ডাকা হল, রেগেমেগে ছুটে এলেন তিনি। তিনজনে জোড়াজড়ি করল মুশরাফার সাথে। বিশেষ লাভ হল না। মুশরাফা অনড়, শক্ত, স্পষ্ট গলায় বলল, তোমরা আমাকে ভালোবাসো না, কিন্তু আমি নিজেকে ভালোবাসি। আমি কোনোভাবেই নিজের ক্ষতি করতে পারব না। তাদের সাথে চলতে গিয়ে আমাকে বেহায়া হতে হবে। এই বিয়ে করলে আমাকে পথভ্রষ্ট হতে হবে, ধর্মকর্ম থেকে দূরে যেতে হবে, যার পরিণতি হবে জাহান্নাম। আমি জেনে শুনে নিজের এত বড় ক্ষতি করতে পারি না। আমাকে আমার মতো ছেড়ে দাও। আমার আল্লাহর উপর ভরসা আছে, তিনি আমার জন্য ভালো কাউকে রেখেছেন। তোমরা আমাকে জোর করো না, আমার সিদ্ধান্ত বদলাবে না। আমি যাব না। মুশরাফার পরিবারকে ধর্মবিমুখ বলা যায়। মুশরাফা ছাড়া কাউকে জায়নামাজে দাঁড়াতে দেখা যায় না। মুশরাফার বাবা কালেভদ্রে জুমা পড়েন, তাও যখন ব্যবসায়িক অবস্থা খারাপ হয় তখন। ভাই তাও পড়ে না। ইসলামের কোনো রীতিনীতি তারা পালন করেন না। ধর্মীয় বুলি তাদের ভাবান্তর করে না। এবারও করল না। তারা অনড় তাদের সিদ্ধান্তে। মান সম্মান বাঁচাতে হলে মুশরাফাকে নিয়ে যেতে হবে। সাফা শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারবে না, ছোট হয়ে যাবে। লায়লা আঞ্জুমান হুঙ্কার ছাড়লেন, আর একটা কথা বলবি, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব মুশরাফা। চুপচাপ তৈরি হয়ে নে। তোর এসব খেজুরে আলাপ শোনার সময় নেই আমার। কথা বাড়ালে আমার হাত উঠবে। মুশরাফা তখনও ঠায় দাঁড়িয়ে আছে। ধর্ম তাকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অধিকার দিয়েছে। উত্তম জীবনসঙ্গী বাছাই করার অধিকার দিয়েছে তাকে। অধিকারটা যদি আল্লাহ কর্তৃক হয়, তবে বাবা মা বাধা দেয়ার কে? কেউ না। আল্লাহ তাদের এই অধিকার দেননি। লায়লা আঞ্জুমান মেয়ের জেদ দেখে চুলের মুঠো ধরলেন। টেবিলের উপর স্কেল ছিল, শরীরের যত শক্ত ছিল তা প্রয়োগ করে স্কুল ভাঙলেন। মুশরাফার সাদা চামড়া লাল হল, দাগ পড়ে গেল, কয়েক জায়গায় রক্তকণাও দেখা গেল। শরীর জ্বলছে, কিন্তু মন জ্বলছে না। সে নির্বিকার, অবিচল, অসাড় দাঁড়িয়ে আছে। মনে মনে দোয়া পড়ছে। শরীরের ব্যথাকে ভুলতে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, আল্লাহ আমাকে এর চেয়ে উত্তম প্রতিদান দিবেন। ধৈর্য রাখো রাফা, আল্লাহর উপর ভরসা রাখো। ক্লান্ত হয়ে লায়লা আঞ্জুমান হাতের বাঁধন আলগা করলেন। মুশরাফা নড়ে উঠল। মায়ের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে বলল, প্রসঙ্গ যেখানে আল্লাহ ও তার রাসূলের বিধানের সেখানে বাবা মা কেউ নয়। ধর্মীয় ব্যাপারে আমি কোনো আপোষ করব না, মেরে ফেললেও না। তাই আমাকে মেরে নিজের হাত ব্যথা করবেন না। আমার অসুস্থতা আমি সহ্য করতে পারলেও আপনার অসুস্থতা আমি সহ্য করতে পারব না। মা হিসেবে আমি আপনাকে ভালোবাসি। পরবর্তীতে আগে আমার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগে আমার সাথে পরামর্শ করবেন। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাক। নামাজের সময় হয়েছে, আমাকে নামাজ পড়তে হবে। যাই। দ্রুততার সাথে ওয়াশরুমে চলে গেল মুশরাফা। লায়লা আঞ্জুমানের রাগের মাত্রা বাড়ল, ইচ্ছে করল মেয়েকে গলা টিপে মেরে ফেলতে। গলার কাটা হয়ে বিঁধেছে। কোনো অলক্ষণে এই মেয়েকে জন্ম দিয়েছেন। মুশরাফা বের হওয়ার অপেক্ষা করল তারা। ঘণ্টা পেরুলেও বের হয়নি মুশরাফা। সাফা দিশেহারা হয়ে রুম পায়চারি করতে লাগল। মুশরাফা বের হলেই টেনে হিচড়ে নিয়ে যাবেন। এদিকে মুশরাফা দরজা কাছে দাঁড়িয়ে আছে।
চোখ বন্ধ। শরীর জ্বলছে, ব্যথা বাড়ছে। যন্ত্রণা অসহনীয় হচ্ছে। এটা তো আজকের নতুন নয়, নিজেকে ধর্মের পথে এনেছে প্রায় যুগ হচ্ছে। যন্ত্রণার বয়স ও যুগ পেরিয়ে গেছে। পুরো শরীরে মারের দাগ। ওকে আধুনিক করার কম প্রয়াস করে তার পরিবার। স্কেল, বেত, লাঠি সব উঠেছে শরীরে। চর, লাথি যেন নিত্য খাবার ওর। তবুও সে এখানে পড়ে আছে, কারণ তার বিশ্বাস একদিন সুদিন আসবে। আল্লাহ তার জীবনে এমন কাউকে পাঠাবে যে তার জীবন রাঙিয়ে দিবে। সুখের ভারে এই কষ্ট ভুলিয়ে দিবে। এবার আসুক সে, অনেক তো হল। সহ্য ক্ষমতাও পুড়িয়ে আসছে, আর কত? এবার আসুক সে, আগলে নিক তাকে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ হল জাওয়াদের। কলিং বেল চাপার আগে সময় দেখল, দুপুর 12টা বেজে 42 মিনিট। একটা বাজতে চলল, আজ বোধহয় একটু বেশিই দেরি হয়ে গেছে। মা ঘুমিয়ে গেলেই হয়, জেগে থাকলে কথা শোনাবে নিশ্চিত। কলিং বেল না চেপে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলল। নিঃশব্দে রুমে যেতে গিয়ে থামতে হল। কোথা থেকে সামনে এসে দাঁড়ালেন মাইমুনা আক্তার। চোখ মুখ দেখেই বোঝা গেল, ভদ্রমহিলা বেশ রেগে আছে। জাওয়াদকে অসহায় দেখাল। হাসার চেষ্টা করল। নিষ্পাপ ভঙ্গিতে সাফাই গাইল। অফিস থেকে ফেরার পথে বন্ধুর বাসায় গিয়েছি। আড্ডার মাঝে সময় কিভাবে গেল টের পাইনি। আর হবে না মা। মাইমুনার রাগ পড়ল না। চোখ রাঙিয়ে বললেন, আর হবে না, কথাটা গত 5 বছর ধরে শুনছি। হচ্ছে তো। কবে থামবে? বয়স হয়েছে, এবার আমাকে একটু শান্তি দে। তোর কারণে শান্তির ঘুমটাও নামে না চোখে। কবে ঠিক হবি তুই? সত্যি আর হবে না মা। রাগ করো না। করুণ স্বরে বলল জাওয়াদ। মায়মুদা রাগের সাথে বললেন, যা ইচ্ছে তা কর। আমি কিছুই বলবো না। আমার কথার কোনো মূল্য নেই যখন, তখন বলে লাভ কি? জাওয়াদ মাকে ভীষণ ভালোবাসে। মায়ের রাগটা তার সহ্য হয় না। মায়ের রাগ ছাড়াতে বলল, তোমার কথাই আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান। তা তো দেখতেই পারছি কেমন মূল্যবান। ঠিক হতে বললাম ঠিক হচ্ছিস না, বিয়ে করতে বলছি তাও রাজি হচ্ছিস না। মায়মুনার স্বরটা অভিমান মাখা। জাওয়াদ বোধহয় এই কথার অপেক্ষায় ছিল। সেই সময় না নিয়ে বলল, আমি রাজি। কি রাজি? অবাক হলেন মায়মুনা। বিয়ে করতে রাজি। মিনমিনে স্বরে বলল জাওয়াদ। মায়মুনার চেহারা থেকে অভিমান সরে গেল। খুশির রেখা দেখা গেল। বিগলিত হাসি দিয়ে বললেন, আমি কালই ঘটকের সাথে কথা বলবো। লাগবে না। কেন? পছন্দ আছে তোর? আকস্মিক একরাশ লজ্জা এসে ঘিরে ধরল জাওয়াদকে। মায়ের চোখে চোখ রাখতে পারল না। চোখ সরাল, হাঁটা ধরল। যেতে যেতে বলল, অনিকের বিল্ডিংয়ের একটা মেয়েকে ভালো লেগেছে। কথা আগাতে পারো। থামল না, সোজা রুমে এসে পড়ল। ছেলের সুমতি দেখে মায়মুনার খুশিরা বাঁধনহারা। দরজার কাছে এসে দাঁড়ালেন। বাড়ি দিয়ে বললেন, ঠিকানা দিস। আমি শীঘ্রই কথা বলবো। জাওয়াদ উত্তর দিল। আনন্দের দলস্বর ঘিরে ধরেছে। কথাটা আসছে না। ঠোঁটের কোণে হাসিটা চওড়া হচ্ছে। চোখে ভাসল রাফার লাজুক চেহারা।
রাত 10টা নাগাদ নাজমুল সাহেব এবং ফরিদা পারভিন এসে পৌঁছালেন লায়লার বিলাসবহুল ফ্ল্যাটে। ঘণ্টা দুয়েক আগে তাদের জরুরিভাবে ডেকেছেন লায়লা। তার ধারণা নাজমুল সাহেব এবং ফরিদা পারভিন এসে বুঝালে মুশরাফা রাজি হবে। মেয়েটা বাবা মা থেকে তার মা মামির কথা বেশি শুনে। ভাই ভাবিকে দেখেই অভিযোগের ঝুলি খুলে বসলেন লায়লা। ইনিয়ে বিনিয়ে নিজেদের দোষ চেপে মুশরাফাকে দোষী করে তুললেন। মান সম্মান হারিয়ে কান্নার ঢংও করলেন। আকুতি করলেন তারা দুজন যেন বুঝায় মেয়েটাকে, সময় আছে এখনো, ডিনারে যাওয়া যাবে। ভাই ভাবি বুঝিয়ে শুনিয়ে তৈরি করে আনে যেন। মুশরাফা ঘণ্টা দুয়েক লাগিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। খালি রুম পেয়ে দরজা দিয়েছে, আর খুলেনি। নাজমুল সাহেব, ফরিদা পারভিন দরজায় নক দিলেন। তাদের স্বর শুনে দরজা খুলল মুশরাফা। বিনম্র স্বরে সালাম দিল। তাদের আসার কারণ অজানা নয় ওর। ভেতরে যেতে বলল। নিজে গিয়ে বসল খাটে। ভেতরে প্রবেশ করার ফাঁকে মুশরাফাকে পরখ করতে গিয়ে আতকে উঠলেন ফরিদা। পুরো হাতে কালসিটে দাগ, গালটাও ফুলে গেছে। হাঁটতে পারছে না ঠিকমতো, খুঁড়িয়ে হাঁটছে। ফরিদা দ্রুত গিয়ে বসলেন আদরের ভাগ্নির পাশে। কাপা স্বরে বললেন, কি হয়েছে তোর? কে এমনভাবে মেরেছে তোকে? উত্তরটা নাজমুল সাহেবই দিলেন। এটা লায়লার কাজ, তাই না রাফা? নিজের বোনকে বেশ ভালো করে চেনা নাজমুল সাহেবের। মানুষ খুন করার মতো রাগ ওর। রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। মুশরাফা উত্তর দিল না। ওড়নায় হাত ঢাকল। প্রসঙ্গ ঘুরিয়ে মলিন হেসে বলল, কখন এসেছ তোমরা? কিছু খেয়েছ? ফরিদা পারভিন জবাব দিলেন না। মুশরাফার হাতটা আলতো করে তুলে নিলেন। মোটা মোটা স্কেলের দাগ বসে গেছে। বুক কেঁপে উঠল তার, চোখে অশ্রু ভর করল। মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? তাও একজন মা। এমন মেয়ে ঘরে থাকলে তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মা মনে করতেন, অথচ এরা। আর ভাবতে পারলেন না, কেঁদে ফেললেন। পরম যত্নে মুশরাফাকে বুকে টেনে নিলেন। মমতা ভরে বললেন, খুব ব্যথা পেয়েছিস তাই না মা? মুশরাফা চোখ বন্ধ করল। মৃদু হাসল। সান্ত্বনা স্বরে বলল, চিন্তা করো না, সেরে যাবে। আল্লাহ আছেন তো। ফরিদা অবাক হয়ে তাকালেন ভাগ্নির পানে। এত অত্যাচারের পরও পরিবারের প্রতি কোনো অভিযোগ নেই মেয়েটার। অন্য কেউ হলে হাউমাউ করে কেঁদে কেটে অভিযোগের ঝুলি খুলে বসত। পরিবারের মেয়েটার উপর এত অত্যাচার করে, কিন্তু কখনো ও কারো কাছে গিয়ে অভিযোগ করেনি। বিচার দেয়নি, মনের কষ্ট তুলে ধরেনি। এত চাপা স্বভাব কেন মেয়ের? ফরিদা দুঃখী গলায় বললেন, লায়লা আপা কেন যে এমন করেন বুঝি না। আমাদের কথা বাদ দাও, তোমাদের কথা বলো। আজ থাকবে? স্বাভাবিক স্বর মুশরাফার। যেন কিছু হয়নি। না, চলে যাবে। কাল তোর মামার অফিস আছে। মলিন স্বরে উত্তর দিলেন ফরিদা। মুশরাফা বলল, আজ রাতটা থেকে যাও। নাজমুল সাহেব পাশে বসে অবাক চোখে ওকে পরখ করছেন। এতটা সহনশীল একটা মানুষ কিভাবে হতে পারে? তিনি উঠে দাঁড়িয়ে বললেন, রেডি হ। মুশরাফা তাকালো মামার দিকে। তার চোখে বিস্ময়, অবিশ্বাস। সে করুণ স্বরে বলল, সব জেনেও আপনি আমাকে পাত্রপক্ষের সামনে যেতে বলবেন, মামা? নাজমুল সাহেব ভাগ্নির মাথায় হাত বুলিয়ে কাতর চোখে বললেন,
এখনো মামাকে চিনলি না তুই? তাহলে? অবাক স্বর মুশরাফার। নাজমুল সাহেব হেসে বললেন, তোকে নিয়ে যাব আমাদের সাথে। রেস্টুরেন্টে নয়, আমার বাসায়। তোর যত গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে নিয়ে নে, যেন এই নরকে দ্বিতীয়বার না আসা লাগে। মুশরাফাকে আনন্দিত দেখালো। ফুলো গালে চমৎকার হাসল। পরপরই মলিন স্বরে বলল, মা যেতে দিবে? সে দায়িত্ব আমার। তুই তোর কাজ কর। থামলেন নাজমুল সাহেব। স্ত্রীর পানে চেয়ে বললেন, তুমি ওকে তৈরি হতে সাহায্য করো, আমি লায়লার সাথে কথা বলে আসি। নাজমুল সাহেব চলে গেলেন। বোনকে বললেন, রাফা রাজি হচ্ছে না, আজ কোনো বাহানা দিয়ে পাত্রপক্ষকে ফিরিয়ে দে। আমি রাফাকে আমার বাসায় নিয়ে যাই, বুঝিয়ে শুনিয়ে রাজি করাব, তারপর পাত্রপক্ষের সামনে নিয়ে যাব। তাড়াহুড়ো করিস না, হিতে বিপরীত হতে পারে। হাজার কথা বুঝিয়ে রাজি করালেন বোনকে। নিয়ে গেলেন নিজের বাসায়। সিঁড়িতে দেখা হয়ে গেল অনিকের সাথে। নাজমুল সাহেব রাফার ব্যাগ নিয়ে আসছেন। ফরিদা পারভিন রাফাকে ধরে ধরে এগিয়ে যাচ্ছেন। অনিক নিচে যাচ্ছে কয়েলের জন্য। রাতে ঘুমাতে গিয়ে দেখল কয়েল নেই। যা গরম পড়ছে, মশারি দেয়া যাবে না। মশার উপদ্রবে থাকতে না পেরে 11:30টায় নিচে নামছে। সামনের দোকানটা 12টা অবধি খোলা থাকে। নাজমুল সাহেবকে দেখে সালাম দিল। টুকটাক কথায় জানতে পারল, ভাগ্নিকে নিয়ে বোনের বাসা থেকে ফিরছেন নাজমুল সাহেব। ফরিদার মুখে নিচু স্বরে রাফা ডাক শোনা গেল 2-1 বার। এটা রাফা। অনিক অবাক হয়ে পরখ করল আপাদমস্তক বোরকা নিকাবে আবৃত মেয়েটাকে। বাসায় পৌঁছাতেই পরম যত্নে মুশরাফার ঘায়ে মলম লাগিয়ে দিলেন ফরিদা। অভুক্ত ভগ্নিকে হাতে তুলে খাইয়ে দিলেন। ওষুধের বক্স খুলে পেইন কিলার নিয়ে দাঁড়ালেন নাজমুল সাহেব। মাথায় হাত বুলিয়ে বললেন, চুপচাপ কিছুক্ষণ ঘুমা, ব্যথা কম লাগবে। সকালে ডাক্তার কাছে নিয়ে যাব। ফরিদা ভাগ্নির কাছে থাকলেন রাতে। শরীর কাঁপিয়ে জ্বর এলো মাঝরাতে। গোঙানোর আওয়াজে ঘুম ভাঙল ফরিদার। চমকে উঠে মুশরাফার গায়ে হাত দিতেই তার মনে হল জ্বলন্ত অগ্নিশিখায় হাত পড়েছে তার। হাত পুড়ে যাবার উপক্রম। থার্মোমিটার দিয়ে জ্বর মাপলেন। 104 ডিগ্রি জ্বর। চোখে মুখে রাগ ফুটে উঠল তার। বিড়বিড় করে বললেন, অমানুষের দল। হন্তদন্ত হয়ে ছুটলেন নাজমুল সাহেবের কাছে। ঘুমন্ত স্বামীকে জাগিয়ে খবর জানালেন। নাজমুল সাহেব এসে ভাগ্নির অবস্থা দেখে আঁতকে উঠলেন। পুরো শরীর ফুলে একাকার, সাদা চামড়া কালো হয়ে গেছে। ব্যথায় চটপট করছে মুশরাফা। মুখটা রক্তিম আকার ধারণ করেছে। দিশেহারা দেখালো উনাকে। কিছুক্ষণ কথা বলতে পারলেন না, স্থবির হয়ে বসে রইলেন। নিজেকে ধাতস্থ করলেন মিনিট 2 বাদে। সন্তানতুল্য ভাগ্নিকে নির্দ্বিধায় কোলে তুলে বললেন, হাসপাতালে নিতে হবে। আমি নিচে যাচ্ছি, তুমি আসো। দ্রুত কদম বাড়ালেন। ওয়ার্ড্রব থেকে ওড়না, নিকাব বের করে ফরিদা ছুটলেন পিছু। সিঁড়িতে গিয়ে মুশরাফার গায়ের উপর ওড়না মেলে বললেন, মেয়েটা সুস্থ থাকলে কখনো খোলামেলা বাইরে যেত না। অসুস্থ অবস্থায় আমাদের এদিকটা খেয়াল রাখা উচিত, না হয় হুঁশ হলে কষ্ট পাবে ও। নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ইমার্জেন্সিতে ভর্তি করানো হলো। চিকিৎসা শুরু হলো।
নাজমুল সাহেব ফরিদা গিয়ে নামাজে দাঁড়ালেন। চোখে জল ফেলে ভাগ্নির সুস্থতা কামনা করলেন। অথচ জন্মদাতা মা বাবার খবরটি নেই। তারা মুশরাফাকে হাতের কাছে পেলে জ্যান্ত পুঁতে ফেলার মতো আক্রোশে ফেটে পড়ছেন। এই আপদ বিদায় হবে কবে? একটু শান্তি কবে আসবে? মুশরাফাকে দেখার পরদিন অনেক বন্ধুকে জরুরি তলব করল। অফিস শেষে টং দোকানে বসল দুজন। চা অর্ডার দিয়ে বলল, তুই বায়োডেটা বানিয়েছিস? জাওয়াদ ভ্রু কুচকাল, না। কেন বলতো? অনেক কারণ বলল না। আদেশের সুরে বলল, কালকের মধ্যে আমাকে বায়োডেটা বানিয়ে দিবি। কি করবি বায়োডেটা দিয়ে? চোখে মুখে কৌতূহল ফুটে উঠল জাওয়াদের। চা এসে গেছে। অনেক চায় চুমুক দিয়ে প্রশ্নের উত্তরে প্রশ্ন করল, উকিলরা পাত্রের বায়োডেটা দিয়ে কি করে? পাত্রী পক্ষের কাছে পাঠায়। সরল মনে উত্তর দিল জাওয়াদ। অনেক হাসল। ঠিক তাই। জাওয়াদ ভ্রু কুচকে তাকাল। তোর উদ্দেশ্যটা কি বলতো? তোকে ভাবির গলায় ঝুলানো। অনিকের মুখে রহস্যময়ী হাসি। জাওয়াদ অস্ফুটে উচ্চারণ করল, ভাবি। আকস্মিক থেমে গেল। কপালের ভাঁজ সোজা হল। বিস্মিত স্বরে বলল, তুই রাজি? অনিক চোখমুখ কুচকে বলল, আর্নের পাঞ্জাবির লোভে পড়ে গেছি শালা। রাজি না হয়ে থাকা গেল না। কথাটা বিশ্বাসযোগ্য হল না জাওয়াদের কাছে। সে সন্দিহান হয়ে বলল, হঠাৎ তোর সুমতি হল কিভাবে? অনিক উত্তর দিল না। কথা ঘুরিয়ে বলল, কাল বায়োডেটা দিবি। আমি সময় করে নাজমুল আঙ্কেলের সাথে কথা বলবো। সরাসরি প্রস্তাব দিব। কটা দিন সাবধানে থাক। এলাকার রাস্তাঘাটে বসে আড্ডা দিবি না, যেখানে সেখানে দাঁড়িয়ে সিগারেট টানবি না। পাত্রীপক্ষ খোঁজ খবর নিতে গেলে রিপোর্ট খারাপ ফেলে বিয়ের চিন্তা ভুলে যেতে হবে। উকিল বাবার কথা থেকে চোখের দেখাকে বিশ্বাস করবে সহজে। জাওয়াদ অবিশ্বাস্য চোখে চেয়ে রইল। কাল বিকেলে ও জাওয়াদ বন্ধুকে প্রস্তাব দেওয়ার ব্যাপারে তাড়া দিয়েছে। অনিকের উত্তর ছিল, আরও কদিন সময় নে, ভাব। নিজেকে শুধরানোর চেষ্টা কর। তাড়াহুড়োর কিছু নেই। বিয়ের ব্যাপারে অনিকের নির্ভীকতা টের পেয়েছে ও। জাওয়াদকে নিয়ে ওর চোখে ভাষা সন্দেহ স্পষ্ট পরখ করেছে। হঠাৎ একরাতে কি হল? অনিক হঠাৎ বিয়ের ব্যাপারে আগ্রহী হয়ে গেল। রাফা থেকে একবারে ভাবিতে নেমে গেল। সমীকরণ মেলাতে পারল না জাওয়াদ। সন্দেহ গেল না স্বর থেকে। সে বলল, তা না হয় করলাম। কিন্তু তার আগে বল, একদিনে কি এমন হলো যে তুই উকিল বাবা হতে রাজি হয়ে গেলি? অনিক কৌতুকের স্বরে বলল, আর্নের পাঞ্জাবির লোভে পড়ে গেছি। ভাবলাম, বেশি কিছু তো করতে হবে না, শুধু একটা বিয়ে করাতে হবে। বিনিময়ে যদি বছরে দুটো পাঞ্জাবি পাওয়া যায়, মন্দ হয় না। আমার কতগুলো টাকা বেঁচে যায়। তাছাড়া ভাবির গলায় তোকে ঝুলিয়ে দিতে পারলে তোর জ্বালাতন থেকে ও মুক্তি পাওয়া যাবে। এক ঢিলে দুই পাখি মারার সুযোগ হাতছাড়া করলাম না। অনিকের ঠোঁটে হাসি। সেই হাসিটা রহস্যময় ঠেকল। এই ছেলের মাথায় চলছেটা কি? কলিগ মিরাজের স্ত্রীকে রক্ত দিতে হাসপাতালে এসেছে জাওয়াদ। ইতোপূর্বে কখনো কাউকে রক্ত দেয়নি ও। এসব মানবতার কাজ সচরাচর করা হয় না। স্ত্রীর ডেলিভারির সময় রক্তের প্রয়োজন হলে মিরাজ হন্য হয়ে রক্ত খুঁজে, ব্লাড ব্যাংকে রক্ত নেই। দিশেহারা মিরাজের হঠাৎ মনে পড়ল জাওয়াদের কথা। জাওয়াদের রক্তের গ্রুপ মিলে তার স্ত্রীর সাথে।
তড়িৎ কল দিয়ে অনুরোধের ঝুলি খুলে বসল। এত অনুরোধ ফেলতে পারল না জাওয়াদ। বন্ধুদের আড্ডা ছেড়ে হাসপাতালের জন্য রওনা হল। হাসপাতালে পৌঁছে রিসেপশন পেরিয়ে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত একটা মুখ চোখে পড়ল। নাজমুল সাহেব, উনি এখানে। কৌতূহলবশত এগিয়ে গিয়ে নিজেই কথা বলল। নাজমুল সাহেব জানালেন, ভাগ্নি নিয়ে হাসপাতালে এসেছেন। ভাগ্নি? কোনো ভাগ্নি? রাফা নয়তো? কপালে চিন্তার ভাঁজ পড়ল জাওয়াদের। খানিক পরে আবার ভাবল, রাফা কদিন আগেই বাবার বাসায় ফিরে গেছে, এখানে কিভাবে আসবে? হয়তো অন্য কোনো ভাগ্নি হবে। মনকে কোনো রকম বুঝো দিয়ে সামনে পা বাড়াল। কিন্তু দুকদমেই মনটা অবুঝ হল, যুক্তিরা হার মানল। যাচাই না করে শান্তি মিলবে না ঢের বুঝতে পারল। ততক্ষণে নাজমুল সাহেব হাঁটা ধরেছেন। জাওয়াদ চুপিসারে পিছু নিল তার। নির্দিষ্ট কেবিনের সামনে এসে দাঁড়ালেন নাজমুল সাহেব। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। দরজার পর্দা সরে গেল। দৃশ্যমান হল অপ্রত্যাশিত মুখ। সন্দেহরা ঠিক উপাধি পেল। দূরে দাঁড়িয়ে জাওয়াদ দেখল প্রেয়সীর রুগ্ন চেহারা। হাতে ক্যানলা লাগানো, স্যালাইন চলছে। আধশোয়া হয়ে বসে আছে মুশরাফা। চোখ বন্ধ, প্রথম দিন দেখা সেই লাজুক চেহারাটায় অসুস্থতার চাপ। দরজা বন্ধ হল, পর্দাও আবার আগের জায়গায় ফিরে গেল। ভেতরকার দৃশ্য আর দেখা গেল না। জাওয়াদ স্থবির দাঁড়িয়ে রইল বাইরে। উৎফুল্ল মনে এসেছিল হাসপাতালে। প্রেয়সীর পাণ্ডুবর্ণ মুখ দেখে উৎফুল্লতা বিলীন হল। কপালে গাঢ় চিন্তার ভাঁজ পড়ল, চোখে ভেসে উঠল উদ্বিগ্নতা, মনটায় ছুল একরাশ অস্থিরতা। হল কি মেয়েটার? এই অবস্থা কেন? চেহারা দেখে মনে হচ্ছে একটু বেশি অসুস্থ, কঠিন রোগ হল না তো? বুক কাঁপল জাওয়াদের। এমন কিছু না হোক। অদ্ভুত টান অনুভব করল সে। কদম বাড়াল সে, কোনো বাহানা দিয়ে নাজমুল সাহেব থেকে খোঁজ নিবে। হঠাৎ কোথা থেকে মিরাজ এসে হাজির হল। তার স্ত্রীর অবস্থা গুরুতর, এখনই রক্ত দেয়া প্রয়োজন। প্রেয়সীর খোঁজ নেয়ার সুযোগ ছিনিয়ে নিয়ে জাওয়াদকে দেখে মাত্রই টেনে নিয়ে গেল রক্ত দেয়ার জন্য। যেতে যেতে উদ্ভ্রান্ত চোখে একবার চাইল সেই কেবিনটার দিকে। ভেবে রাখল, রক্ত দিয়ে ফিরে এসে খবর নিবে প্রেয়সীর। মিরাজের স্ত্রীর অবস্থা সংকটাপন্ন। বেশ ভেঙে পড়েছে মিরাজ। কলিগের অবস্থা দেখে জাওয়াদ রক্ত দিয়ে সরে আসতে পারল না। মিরাজকে সঙ্গ দিল, সান্ত্বনা দিল। ঘণ্টা তিনেক পরে ডাক্তার যখন অবস্থা বিপদমুক্ত জানালেন, তখন সে কলিগ থেকে বিদায় নিল। দ্রুত বেগে এগিয়ে এল মুশরাফা থাকা কেবিনে। দরজাটা খোলাই পেল। কিন্তু ভেতরে কারো দেখা পেল না, রোগীর সিটটাও খালি। নার্সকে জিজ্ঞেস করে জানতে পারল, রিলিজ দেয়া হয়ে তাদের বাড়ি ফিরে গেছে। অস্থিরতা বাড়ল। তৃষ্ণার্ত মনটা ব্যাকুল হল, একবার প্রেয়সীকে দেখার, অবস্থা সম্পর্কে জানার। বাইরে এসে খুঁজল, দেখা পাওয়া যায় কি না। না, সিঁড়ি, গ্রাউন্ড, গেইটে খুঁজেও দেখা মিলল না। চলে গেছে। রক্ত যাবার কালে দুর্বলতা ছুড়ে গেছে। প্রেয়সীর অস্থিরতায় কিছুক্ষণ বিশ্রামও নেয়নি। রক্ত দিয়েই হাঁটা ধরেছে। এখন শরীরটা নেতিয়ে আসছে। একটু বিশ্রাম না করলেই নয়। জাওয়াদ হতাশায় গা মারিয়ে বাসায় ফিরল। বিছানায় গা এলিয়ে দিতেই বুঝতে পারল, শরীরের দুর্বলতার মতো মনের দুর্বলতা সমান তালে বাড়ছে। এত টান আসছে কোথা থেকে? মাত্র দুবার দেখা হয়েছে। না প্রেম, না আলাপ।
নিজের মনের অবস্থায় নিজেরই অবাক লাগল জাওয়াদের। সইতে না পেরে অনিককে ডেকে আনল বাসায়। অনিক এসে বন্ধুকে দেখে হেসে বলল, একটু রক্ত দিয়েই ফিট। শালা তুই ভীতু। বন্ধুর কৌতুকে গা মারাল না জাওয়াদ। চিন্তিত মনে জিজ্ঞেস করল, রাফা হাসপাতালে ভর্তি ছিল। কি হয়েছে ওর? তুই কি জানিস কিছু? অনিক বিস্ময়ের সুরে বলল, বলিস কি? আমি জানি না। নাজমুল আঙ্কেলের সাথে 3 দিন আগে দেখা হয়েছিল, আর দেখা হয়নি। তুই জানলি কিভাবে? জাওয়াদ বিস্তারিত জানালো বন্ধুকে। তারপর অনুরোধের সুরে বলল, তোর সাথে তো রাফার মামার সাথে বেশ সখ্যতা আছে। তুই একটু খোঁজ নিয়ে দে। ভীষণ অসুস্থ দেখাচ্ছিল ওকে। আমার চিন্তা হচ্ছে। বাস্তবিকভাবে জাওয়াদের চোখে মুখে চিন্তার পসরা বসেছে। এত চিন্তা ওর কোনো গার্লফ্রেন্ডের প্রতি ছিল? উত্তরটা নেতিবাচক। জাওয়াদ প্রতি রিলেশনশিপে ছিল দায়সারা। মেয়েরা বেশি অ্যাক্টিভ ছিল। অনিকের মনে আছে, একবার জাওয়াদের একটা গার্লফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হল। আইসিইউতে রাখা হলো তাকে। বাচামরা নিয়ে প্রশ্ন উঠেছে। জাওয়াদ মেয়েটার বান্ধবীর কাছে একবার কল দিয়ে খবর নিয়েছে, তারপর নাকে তেল দিয়ে বাসায় পড়ে পড়ে ঘুমিয়েছে। তখন ও অনিক ওর মুখে এমন চিন্তা দেখেনি। এবার বোধহয় সত্যি সিরিয়াস সে। অনিক হাসল মুখ চেপে। কৌতুকের সুরে বলল, মামা, তুই তো একবারেই ডুবছস। জাওয়াদ করুণ সুরে বলল, দেখা হলো মাত্র 2 বার। প্রেম ও হল না। তবু ও এত টান আসছে কোথা থেকে আমি নিজেই বুঝতে পারছি না। অনিক শব্দযোগে হেসে ফেলল। জাওয়াদ গম্ভীর হল। বলল, তুই এখন বাসায় যা। রাফার মামার সাথে কথা বলে আমাকে জানাবি। তোর মামা শ্বশুর, তুই গিয়ে কথা বল। আমি এর মাঝে নেই। বিছানায় গা এলিয়ে দিল অনিক। জাওয়াদ বিরক্ত ভরে বলল, আমি যেতে পারলে তোকে বলতাম না। তুই যা। বন্ধুর জন্য একটা কাজ করতে পারবি না? বন্ধু নামে কলঙ্ক তুই। আমার লাভ কি এতে? দায়সারা হয়ে বলল অনিক। ওর উঠে যাওয়ার কোনো লক্ষণ দেখল না জাওয়াদ। রেগে বলল, আগামী 1 মাসে তোর চায়ের বিল আমার। এবার অন্তত যা। অনিক হেসে উঠে দাঁড়াল। এমন ইনফরমেশনের সুযোগ প্রতি মাসে এলে মন্দ হয় না। চায়ের টাকা দিয়ে আমি বাড়ি করে ফেলতে পারবো বছরখানেকেই। তুই যাবি? আকস্মিক রেগে গেল জাওয়াদ। দরজার দিকে পা বাড়াল অনিক। যেতে যেতে বলল, যাচ্ছি। তুই বেটা স্বার্থপর। নিজের কাজে ডেকে এনেছিস, 1 কাপ পানি ও দিসনি। দরজা অবধি গিয়ে থেমে গেল ও। পিছন ফিরে বলল, শুধু ভাবি খোঁজ নিব? নাকি ফ্রিতে তাজা তাজা সম্বন্ধ পরিবেশন করব? জাওয়াদ ভাবল খানিক। তারপর বলল, না, এখন বিয়ে কথা বলিস না। রাফা অসুস্থ, প্রেশার পড়বে ওর উপর। সপ্তাহখানেক ওয়েট কর। ও সুস্থ হোক, তারপর বলা যাবে। অনিক আবার হাসল। কৌতুকের সুরে বলল, ভাবির প্রেমে পড়ে তুই মানুষ হতে শুরু করেছিস। বহু কসরত করে অনিক মুশরাফার খবর জানতে পারল। নাজমুল সাহেব বিস্তারিত জানালেন না। শুধু জানালেন টাইফয়েড হয়েছে। বন্ধুকে ফোনে জানাতেই অপাশ থেকে অস্থির নিঃশ্বাস, আতঙ্কিত স্বর ভেসে এল। অনিক চাপা হাসল।
যত দ্রুত সম্ভবে যুগলকে এক করতে হবে। জাওয়াদের অনুভূতির উত্তপ্ততা কতক্ষণ স্থায়ী থাকে তার নিশ্চয়তা নেই। এই এলো, এই গেল ধরনের অনুভূতি প্রখর থাকতেই বিয়ে দিতে হবে। আকস্মিক বেঁকে গেলে সমস্যা। ভাবনা মাফিক সপ্তাহ খানেক বাদেই নাজমুল সাহেবকে ছাদে ডেকে নম্রতার সাথে বিয়ের প্রস্তাব উপস্থাপন করল। নাজমুল সাহেব শুনেই গম্ভীর হলেন। ছেলে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন। অনেক জানাল। তারপর নাজমুল সাহেব নিজ ভাগ্নির পর্দার ব্যাপার উপস্থাপন করলেন। তিনি জানালেন, তিনি রাফার ভাগ্নির জন্য এমন কাউকে চান যে রাফাকে আগলে রাখবে, তার দিনই ব্যাপারে বাধা দিবে না, বরং সাহায্য করবে, উৎসাহ দিবে, সম্মান করবে, সুখে রাখবে। অনেক আশ্বাস দিল, তার বন্ধুটি রাফাকে কোনো প্রকার অসুবিধা ভোগ করতে দিবে না, সর্বাবস্থায় আগলে রাখবে। রাফা জাওয়াদের কাছে ভালো থাকবে। নাজমুল সাহেব পাত্রের সাথে দেখা করতে চাইলেন। সময়ক্ষণ ঠিক করে অনেক দুজনকে সাক্ষাৎ করার এক রেস্টুরেন্টে। পাত্রের স্থানে জাওয়াদকে দেখে চমকালেন নাজমুল সাহেব। তাকে ছাতা দেয়া সেই অমায়িক ছেলেটা পাত্র। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আরে তুমি? বিস্ময় কিছুক্ষণ কথা বলতে পারল না। জাওয়াদ ও না চেনার ভান করল, আঙ্কেল আপনি? অনিক ও মুখে সন্দেহের পসরা সাজিয়ে বলল, আপনারা একে অপরের পরিচিত? নাজমুল সাহেব হেসে বললেন, দুবার দেখা হয়েছে। পাত্র হিসেবে জাওয়াদকে বেশ কিছুক্ষণ জেরা করলেন নাজমুল সাহেব। নানা রকম প্রশ্ন করলেন। জাওয়াদ বিনম্র স্বরে জবাব দিল। নাজমুল সাহেব বললেন, আমার ভাগ্নিটা ধার্মিক। ধর্মের বিধিনিষেধ মেনে চলতে পছন্দ করে। পর্দায় থাকে সব সময়। তুমি কি ওর এই জীবনধারণ সমর্থন করবে? কোনো প্রকার অসম্মান বা বাধা দিবে না তো? তেমন একটা পরিবেশ গড়ে দিতে পারবে? জাওয়াদ আত্মবিশ্বাসের সাথে আশ্বাস দিল। আমার বাসায় ওর কোনো সমস্যা হবে না। আমি ওর খেয়াল রাখব। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার কানে কোনো অভিযোগ আসবে না। ছেলেটার সাথে এই নিয়ে 3 বার দেখা। কি অমায়িক ব্যবহার! ভদ্রতা নজরকাড়া। পাত্র হিসেবে মন্দ নয় ছেলেটা। রাফাকে ভালো রাখবে, সম্মান দিবে। আর যাই হোক কষ্ট দিবে না। মনে একটা বিশ্বাস জন্ম নিল নাজমুল সাহেবের মনে। তিনি তৎক্ষণাৎ কিছু বললেন না। শুধু বললেন, আমি রাফার মতামত নিয়ে জানাব। কথার ইতি টেনে বাসায় ফিরলেন। বোন, ভগ্নিপতির উপর বেজায় রাগ নাজমুল সাহেবের। মুশরাফাকে হাসপাতালে ভর্তি করানোর পরদিন বোনকে ফোন দিয়ে জানিয়েছিলেন। মেয়ের এহেন অবস্থা শুনে ও দিল ঘামল না লায়লার। গম্ভীর মুখে বললেন, যে মেয়ে বাবা মার মান সম্মান ডুবিয়ে মারে, তেমন মেয়ের বেঁচে থাকা উচিত না। মরুক, আপদ বিদায় হবে। তড়িৎ কল কেটে দিল। না কেউ দেখতে এলেন, আর না কেউ কল দিয়ে খবর নিলেন। মুশরাফাকে তাদের পরিবার থেকে ছাঁটাই করে দিয়েছে যেন। সেই থেকে বোনের সাথে সম্পর্কচ্ছেদ করেছেন নাজমুল সাহেব। সিদ্ধান্ত নিয়েছে, রাফাকে নিজে দেখে সুপাত্রের হাতে তুলে দিবেন। বিয়ে ঠিক করে বোনকে একটা কল দিয়ে জানাবেন, আসলে আসবে, না আসলে একাই বিয়ে দিবেন। রাফার জন্য তার বাবা মার আর দরকার নেই। তিনি আজীবন খেয়াল রাখবেন। রাগটা এখনো আছে। তাই সম্বন্ধের কথা বোনকে জানালেন না। আগে রাফার সাথে কথা বলার মনস্থির করলেন। মুশরাফা সবে রাতের খাবার খেয়ে রুমে ফিরেছে। নাজমুল সাহেব দরজায় দাঁড়ালেন। নক করে অনুমতি চাইলেন।
মুশরাফা সাদরে আমন্ত্রণ জানাল। নাজমুল সাহেব নিজে খাটে বসলেন। ভাগ্নিকে ও পাশে বসালেন। আলতো স্বরে বললেন, তোর বিয়ের দায়িত্বটা যদি আমি নিই, তবে তোর আপত্তি থাকবে? মুশরাফা বিস্ময়ের সাথে তাকাল। তৎক্ষণাৎ উত্তর দিল না। খানিক ভেবে বলল, আপত্তি থাকবে না। আমার বিশ্বাস তুমি ভালো কাউকে আমার জন্য বেছে নিবে। নাজমুল সাহেব হাসলেন। অনিকের দেয়া প্রস্তাব উপস্থাপন করলেন। আমার কাছে একটা সম্বন্ধ এসেছে। ছেলে চাকরিজীবী, দেখতে শুনতে ভালোই। ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি ওর সাথে। ভদ্র, নম্র, অমায়িক ব্যবহার। তোর জীবনধরন ওকে জানিয়েছে। ওর আপত্তি নেই, বরং আশ্বাস দিয়েছে ওখানে তোর কোনো প্রকার সমস্যা হবে না। এই প্রস্তাব সম্পর্কে তোর মতামত কি? মুশরাফা স্পষ্ট জানাল, দেখতে কেমন সেটা মুখ্য নয়, তার ব্যক্তিত্ব কেমন সেটা মুখ্য বিষয়। সে যদি উত্তম চরিত্রের হয়, আমাকে উত্তম পরিবেশ এবং উত্তম জীবন পরিচালনার সুযোগ করে দিতে পারে, তবে আমার আপত্তি নেই। তুমি আগাতে পারো। নাজমুল সাহেব প্রসন্ন হাসলেন। বললেন, আমার কেন যেন মনে হল জাওয়াদের কাছে তুই ভালো থাকবি। আমি কি ওদের আসতে বলবো? তুই বিয়ের আগে দেখা করবি? মুশরাফা ভেবে দেখল, পাত্রের সাথে দেখাদেখি পর্ব সম্পর্ক ইসলাম কি বলে। পাত্রপক্ষের ছেলেদের মধ্যে শুধুমাত্র পাত্রের সাথে দেখা দেয়া জায়েজ। সেজেগুজে ও নিজেকে উপস্থাপন করা যাবে, কেউ একজনকে মাঝে রেখে আলাপ সারাও যাবে। মন্দ নয়, পাত্র সম্পর্কে কিছু ধারণা ও দরকার। মুশরাফা বলল, ছেলেদের মধ্যে শুধুমাত্র পাত্রের সাথে দেখা করতে পারব, আর কোনো ছেলে না। মহিলাদের সমস্যা নেই, এগুলো মাথায় রেখে আসতে বলো। নাজমুল সাহেব খুশি হলেন। উঠে দাঁড়িয়ে ভাগ্নির মাথায় হাত বুলিয়ে উৎফুল্ল হয়ে বললেন, আমি আগামী শুক্রবার আসতে বলবো ওদের। তুই মানসিকভাবে প্রস্তুত হ। আনন্দিত মুখে স্ত্রীর সাথে আলাপ করলেন। তারপর অনিককে পাত্রী দেখার আমন্ত্রণ জানালেন তার বাসায়। সেই সাথে মুশরাফার বলা শর্তের কথাও জানালেন। অনিক আশ্বাস দিল, অন্যথায় হবে না। খবরটা জাওয়াদের কানে যেতেই চাপা আনন্দ কাজ করল তার মাঝে। অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল শুক্রবারের। অপেক্ষার অবসান ঘটিয়ে এলো শুক্রবার। পাত্রপক্ষ এসে হাজির হল নাজমুল সাহেবের বাসায়। মুরুব্বিরা পাত্রী দেখার পর পাত্র পাত্রীর আলাদা কথা বলতে দেয়া হল। চলবে।